इसरो और स्पेस सेक्टर के सभी वैज्ञानिक एवं इंजीनियर्स और मेरे प्यारे देशवासियों, आप सभी को नेशनल स्पेस डे की बहुत बहुत शुभकामनाएं। इस बार स्पेस डे की थीम है आर्यभट्ट से गगनयान तक। इसमें अतीत का आत्मविश्वास भी है और भविष्य का संकल्प भी है। आज हम देख रहे हैं इतने कम समय में ही नेशनल स्पेस डे हमारे युवाओं में उत्साह और आकर्षण का अवसर बन गया है। ये देश के लिए गर्व की बात है। मैं स्पेस सेक्टर से जुड़े सभी लोगों को, वैज्ञानिकों को, सभी युवाओं को नेशनल स्पेस डे की बहुत बहुत बधाई देता हूं। अभी भारत ने इंटरनेशनल ओलंपियाड ऑन एस्ट्रोनॉमी एंड एस्ट्रोफिजिक्स उसकी मेजबानी भी की है। इस कंपटीशन में दुनिया के 60 से ज्यादा देशों से लगभग 300 युवाओं ने हिस्सा लिया। भारत के युवाओं ने मेडल भी जीते। ये ओलंपियाड स्पेस सेक्टर में भारत की उभरती लीडरशिप का प्रतीक है। साथियों, मुझे खुशी है कि युवा साथियों में स्पेस के प्रति रुचि बढ़ाने के लिए इसरो द्वारा भारतीय अंतरिक्ष हैकाथॉन और रोबोटिक्स चैलेंज जैसी पहल भी की गई है। मैं इन प्रतिस्पर्धाओं में हिस्सा लेने वाले स्टूडेंट्स और विजेताओं को बहुत बहुत बधाई देता हूं। फ्रेंड्स, स्पेस सेक्टर में एक के बाद एक नए माइलस्टोन गणना, ये भारत और भारत के वैज्ञानिकों का स्वभाव बन गया है। 2 साल पहले ही भारत पहला ऐसा देश बना था जिसने चंद्रमा के साउथ पोल पर पहुंचने का इतिहास रचा। हम स्पेस में डॉकिंग, अनडॉकिंग की क्षमता रखने वाले दुनिया के चौथे देश भी बन गए हैं। अभी 3 दिन पहले ही मेरी ग्रुप कैप्टन शुभांशु शुक्ला से मुलाकात हुई है। उन्होंने इंटरनेशनल स्पेस स्टेशन पर तिरंगा फहराकर हर भारतीय को गर्व से भर दिया। जब वो तिरंगा मुझे दिखा रहे थे, वो जो पल थी, जो अनुभूति थी, वो शब्दों से परे है। ग्रुप कैप्टन शुभांशु से हुई चर्चा में मैंने नए भारत के युवा के असीम हौसले और अनंत सपनों को देखा है। इन सपनों को आगे बढ़ाने के लिए हम भारत का एस्ट्रोनॉट पूल भी तैयार करने जा रहे हैं। साथियों, गीता धर्म ग्रंथ तो है, पर ये जीवन ग्रंथ भी है। हम किसी भी देश के हो, किसी भी पंथ के मानने वाले हो, पर हर दिन समस्याएं घेरती रहती हैं। हम जब भी वीर अर्जुन की तरह अनिर्णय के दोहराए पर खड़े होते हैं, तो श्रीमद् भगवद गीता हमें सेवा और समर्पण के रास्ते, इन समस्याओं के हल दिखाती है। অন্তরিক্ষে মুখরিত হচ্ছে ভগবদ গীতার শ্লোকগুলি। ভারতীয় বৈজ্ঞানিকরা ইতিহাস রচনা করলেন। এই সব দেখে কট্টরপন্থীরা খুবই ক্ষিপ্ত।
বন্ধুরা, হিন্দু ধর্মে ভগবদ গীতা একটি মহত্বপূর্ণ গ্রন্থ হিসেবে মান্যতা পেয়েছে, যার মধ্যে জীবনের গভীর রহস্য লুকিয়ে রয়েছে। শুধু জীবনেরই নয়, পুরো পৃথিবীর রহস্য লুকিয়ে আছে এই ভগবদ গীতার মধ্যে, যা শুধু ভারতেই নয়, পৃথিবীর আরও বিভিন্ন দেশে খুবই জনপ্রিয়। আমেরিকা ছাড়াও পৃথিবীর আরও অনেকগুলি দেশ এই গ্রন্থকে পাঠ্যপুস্তকের মধ্যে সম্মিলিত করে নিয়েছে, কেননা ভগবদ গীতা মানুষকে সুশিক্ষার সাথে সাথে মানুষের মনোবল এবং সাহস যোগাতে সাহায্য করে। জীবন সংগ্রামে হতাশ ব্যক্তিকে এই গ্রন্থ মার্গদর্শনে সহায়তা করে। প্রায় ৫,৫০০ বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলি বলে গেছেন, সেই কথা বর্তমান জীবনেও সমানভাবেই প্রযোজ্য। ভগবদ গীতা বৈজ্ঞানিকদের মধ্যেও খুবই জনপ্রিয়। ভারতীয় বৈজ্ঞানিকরা এমন কি করেছেন যার জন্য হিন্দুরা খুবই গর্ববোধ করছেন? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এক এমন তথ্য তুলে ধরব যা জানলে আপনারা সবাই চমকে উঠবেন। সবাই কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন মহাকাশে ভগবদ গীতার আলোড়ন সৃষ্টি। ভিডিওতে এগোনোর আগে সবাই আমাদের পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান কেন্দ্র বা ইসরো একটি নতুন ইতিহাস রচনা করতে চলেছিল। শ্রীহরিকোটাতে PSL VC-51 রকেট লঞ্চিংয়ের জন্য তৈরি হয়েছিল। ভারতীয়দের কাছে এটা খুবই বিশেষ একটি মিশন ছিল, যেটা হয়তো অনেক দেশ কল্পনাই করতে পারে না। ভারতীয় রকেট PSL VC-51 অন্য আরও 18টি উপগ্রহ বা স্যাটেলাইট সঙ্গে ভগবদ গীতা নিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। এই মিশনে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। প্রথমটি হলো, এর সাথে আরও যে 18টি উপগ্রহ ছিল তার মধ্যে 13টি বিদেশি উপগ্রহ ছিল। এর মানে প্রথমবার এমনটিই হচ্ছে যে বিদেশি উপগ্রহ ভারত থেকে লঞ্চিং হচ্ছে, এবং সেটাও খুবই কম খরচে। আর দ্বিতীয়টি, PSLV রকেট নিজের সঙ্গে ভগবদ গীতা নিয়ে যাচ্ছিল। নিউজ চ্যানেলগুলির মাধ্যমে কট্টরপন্থীরা যখনই এই খবর শুনতে পায়, তারা চমকে ওঠে। স্যাটেলাইটের মাধ্যমে অন্তরিক্ষে ভগবদ গীতা পাঠানো হচ্ছে। তখনই এই কথা শুনতেই অন্য ধর্মের বহু লোক এই ব্যাপারে বিভিন্ন কথা বলতে শুরু করে এবং বিভিন্ন নিউজ চ্যানেলে তাদের বক্তব্য পেশ করা শুরু হয়। যাই হোক, বৈজ্ঞানিকেরা এই মিশনের মাধ্যমে এক নতুন ইতিহাস সৃষ্টি করে। ভারতীয় অন্তরিক্ষ এজেন্সি ইসরো এটা প্রমাণ করল যে উপগ্রহ লঞ্চিংয়ের ব্যাপারে আমরা ভারতীয়রা নাসার থেকেও এগিয়ে আছি। এই কাজে বড় সহায়তা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধুরা, অন্তরিক্ষ দুনিয়ায় ইসরো প্রতিদিন এক নতুন পা ফেলে চলেছে। অন্য একটি মিশনের মাধ্যমে ইসরো ভগবদ গীতার একটি ইলেকট্রনিক কপি অন্তরিক্ষে পাঠিয়েছিল। এই বিশেষ চিন্তাধারাটি ছিল স্পেস কিডস ইন্ডিয়ার ডক্টর শ্রীমতী কেশনের। ইউরোপীয় দেশগুলিতে বাইবেলকে অন্তরিক্ষে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালানো হয়। তার থেকে অনুপ্রাণিত হয়ে তার মধ্যে এই চিন্তাধারা প্রকট হয়ে উঠেছিল। বন্ধুরা, ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট 1975 সালের 15 এপ্রিল সোভিয়েত রাষ্ট্রসংঘের সহায়তায় অন্তরিক্ষে পাঠানো হয়েছিল। এই সময় ইসরো নিজেদের মতো করে স্বদেশি রকেট তৈরি করার চেষ্টা করছিল। 1979 সালে ইসরোর SLV-3কে অন্তরিক্ষে পাঠাতে সমর্থ হয়েছিল। এরপর ভারত আর পেছন ফিরে তাকায়নি। বর্তমানে ইসরো পুরো পৃথিবীতে ব্যবসায়িক দিক বিস্তার করেছে। বর্তমানে ভারতের তরফ থেকে বিদেশি স্যাটেলাইট পাঠানোর সংখ্যা 342 অতিক্রম করেছে। এছাড়াও ইসরো চন্দ্রযান তো পৃথিবীর মানুষকে মুগ্ধ করেই দিয়েছিল। 2008 সালের 22শে অক্টোবর যখন চন্দ্রযান 1কে পাঠানো হলো, তখন এই চন্দ্রযানই চাঁদের মধ্যে যে জল আছে তা আবিষ্কার করেছিল। শুধুমাত্র এই নয়, 2014 সালের 24শে সেপ্টেম্বর মঙ্গলযানকে মঙ্গল গ্রহ থেকে 423 কিলোমিটার দূরত্বে নিজের কক্ষে প্রক্ষেপিত করেছিল। হিন্দু তথা সনাতন ধর্মের এক প্রধান অংশ হল ওম, যা মূলত এক ধ্বনি। এর থেকে এক ভিন্ন ধরনের কম্পনের সৃষ্টি হয়, যা আমাদের জীবনের সত্যতার সঙ্গে পরিচয় করায়। এই ধ্বনি আদিম ধ্বনি, যার উৎস আদিকালে। এই শব্দের উচ্চারণ মহাবিশ্বের ব্যাপকতার ধারণা দেয়। কিন্তু এখনো পর্যন্ত যে বিষয়গুলো বিশ্বাস করা হয়েছে সেগুলো জানার চেষ্টা শুরু হয়েছে। এই ধারাবাহিকতায় ব্ল্যাক হোলের শব্দ প্রকাশ করেছে নাসা। আসলে ফাঁকা জায়গার কারণে সেখানে কোনো শব্দ শোনা যাচ্ছে না। শব্দ তরঙ্গ খালি জায়গায় ভ্রমণ করতে পারে না।
তবে মহাকাশে অনেক জায়গায় গ্যাস রয়েছে, যে কারণে শব্দ তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। মহাকাশে কোনো শব্দ নেই এমন ধারণা ভুল, যা আবারও প্রমাণ করল নাসা। মার্কিন মহাকাশ সংস্থা নাসা সম্প্রতি পার্সিয়াস গ্যালাক্সি ক্লাস্টারের কেন্দ্রে একটি বিশাল ব্ল্যাক হোলের শব্দ আবিষ্কার করেছে এবং প্রকাশ করেছে। এই ক্লাস্টারে 250 মিলিয়ন আলোকবর্ষ দূরে গ্যাস এবং প্লাজমার মাধ্যমে প্রচারিত বাস্তব শব্দ তরঙ্গ আবিষ্কৃত হয়েছে। নাসা তার টুইট বার্তায় লিখেছে যে মহাকাশে কোনো শব্দ নেই এমন ধারণা মিথ্যা, কারণ গ্যালাক্সি যেহেতু খালি সে কারণে সেখানে শব্দ তরঙ্গ ভ্রমণের কোনো উপায় নেই। কিন্তু একটি গ্যালাক্সি ক্লাস্টারে এত বেশি পরিমাণ গ্যাস রয়েছে যে আমরা আসল শব্দটি ক্যাপচার করতে সক্ষম হয়েছি। এখানে একটি বিশেষ ধরনের শব্দ আছে যার সাথে মিল রয়েছে ওম ধ্বনির, যা নিঃসন্দেহে এক ভিন্ন বার্তা বহন করছে। নাসা থেকে এই কণ্ঠ প্রকাশের পর নানান প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই নাসার ভিডিও রিটুইট করে লিখেছেন যে ওমের কণ্ঠ মহাকাশে অনুরণিত হচ্ছে। একজন ব্যবহারকারী লিখেছেন যে হিন্দু ঋষিদের পেছনে রয়েছে বিজ্ঞান। বিজ্ঞান আজকে যা আবিষ্কার করছে তা অনেক আগেই আমাদের প্রাচীন মুনি ঋষিরা আবিষ্কার করেছিলেন। একই সময়ে লিখেছেন যে ওম একটি চিরন্তন ধ্বনি এবং মহাবিশ্বের সর্বত্র বিদ্যমান। 2003 সালে ব্ল্যাক হোলগুলিকে প্রথম শব্দের সঙ্গে যুক্ত করা হয়েছিল এবং একটি গবেষণা হিসেবে ব্যবহার করা হয়েছিল। তারপর বিজ্ঞানীরা দেখতে পেলেন ব্ল্যাক হোল দ্বারা সৃষ্ট চাপ ক্লাস্টারের গরম গ্যাসে একটি লহর তৈরি করে। এটি যে শব্দ উৎপন্ন করে তা খুবই কম, প্রায় 20 হার্জ, যা মানুষের পক্ষে শোনা সম্ভব নয়। বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞান তথ্যের সোনিফিকেশনের মাধ্যমে এটি পরিবর্তন করেছেন। এখন ব্ল্যাক হোলের শব্দ শোনা যায়, যদিও অনেকে এই কথা মানতে নারাজ। ক্ষীর সাগর এই শব্দটির সঙ্গে হিন্দু ধর্মের ওতপ্রোত সম্পর্ক জড়িয়ে রয়েছে। এই সাগর তথা সমুদ্র ভগবান বিষ্ণুর আবাসস্থল। সমুদ্র মন্থনের ঘটনাটি এখানেই ঘটেছিল। নাসা প্রথম থেকেই বিভিন্ন জায়গাকে নিয়ে খোঁজ করছে। তারা মহাকাশে ইতিমধ্যে অনেক কিছু খুঁজেও পেয়েছে, কিন্তু তারা কি ক্ষীরসাগরের খোঁজ পেয়েছে? অন্তরিক্ষে এমন কোন মহাসাগর আছে যা আমাদের পৃথিবীর তুলনায় বহুগুণ বড়? যা দেখে প্রত্যেক বৈজ্ঞানিক খুবই আশ্চর্য হয়েছিলেন। হিন্দু ধর্মের সঙ্গে এর কি সম্পর্ক আছে? অনেকে এই সম্পর্কে জানতে হিন্দু ধর্মের গ্রন্থগুলি অধ্যয়ন অবধি করেছেন। আসুন জেনে নিই নাসার রিসার্চে কোন কথা উঠে এলো যা সবাইকে চিন্তায় ফেলে দিয়েছে। সবাই কমেন্টে জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না। সকলকে পুরাণ কথা নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনারা জানবেন তাহলে কি নাসা ক্ষীরসাগরের খোঁজ পেল? ভিডিওতে এগোনোর আগে সবাই পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। হিন্দু মহাপুরাণ অনুসারে ভগবান বিষ্ণু হলেন সেই শক্তি যিনি এই সংসারকে রক্ষা করে থাকেন। সৃষ্টির আদিতে যখন এই মহাবিশ্বে কিছুই ছিল না, সেখানে এক জ্যোতির আবির্ভাব হয়। সেই জ্যোতি ধীরে ধীরে এক পুরুষ রূপ ধারণ করে। বিষ্ণু পুরাণ অনুসারে এই আদি পুরুষ হলেন ভগবান নারায়ণ। নারায়ণের যোগনিদ্রা থেকে ব্রহ্ম জল নির্গত হয় এবং ক্ষীরসাগরের উৎপত্তি হয়। আমাদের ব্রহ্মাণ্ড আজও বৈজ্ঞানিকদের কাছে একটি রহস্য হয়ে রয়ে গেছে। আমাদের ভারত প্রথম থেকেই অত্যন্ত বিকশিত একটি সভ্যতার কেন্দ্রভূমি। বিজ্ঞান আজ যতই উন্নত হোক না কেন, আমাদের দেশের প্রাচীন মুনি ঋষিদের থেকে অনেক পিছিয়ে আছেন। ভারতবর্ষ এতটাই সম্পদশালী ছিল যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বহু বিদেশি শত্রু বারংবার ভারত আক্রমণ করেছিলেন এবং এখানকার ধনসম্পদ লুণ্ঠন করেছেন। যেগুলো তারা নিয়ে যেতে পারেননি সেগুলোকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু নাসার কোন রিসার্চে ক্ষীরসাগরের কথা উঠে এলো, আর সবাই এই নিয়ে চিন্তিত কেন? আমরা সবাই জানি যে ভগবান বিষ্ণু ক্ষীরসাগরে শয়ন করেন। বেদ, উপনিষদ এবং পুরাণে ক্ষীরসাগরের বর্ণনা দেওয়া আছে, কিন্তু এই ক্ষীরসাগরের অবস্থান কোথায় সেটা অনেকেই জানে না। অনেক জায়গায় কাস্পিয়ান সাগরকে ক্ষীরসাগর বলা হয়েছে, আবার অনেকে আটলান্টিক মহাসাগরকে ক্ষীরসাগর বলেছেন। অনেকে কৈলাস পর্বতে এর অবস্থান বলে দাবি করেছেন, কিন্তু এগুলো কি আদৌ সত্যি? সম্প্রতি নাসার বৈজ্ঞানিকরা একটি বিশাল মহাসাগর আবিষ্কার করেছেন। অন্তরিক্ষে ভাসমান এই মহাসাগর পৃথিবীর যে কোনো মহাসাগরের তুলনায় কয়েক কোটি গুণ বড়।
যা কল্পনাও করা যায় না। এই হিসেব করে আপনারা সহজেই আন্দাজ করতে পারেন যে মহাসাগরটি কত বড়, যা আমাদের পৃথিবী থেকে 12 আলোকবর্ষ দূরে অবস্থিত। সম্প্রতি নাসার বৈজ্ঞানিকরা দুটো দলে বিভাজিত হয়ে এই মহাসাগরটির খোঁজ পেয়েছেন, যে ক্ষেত্রে বলা হচ্ছে যে এই মহাসাগরকে কুয়াশারের গ্যাসীয় ক্ষেত্রের মধ্যে খোঁজা হয়েছিল। বৈজ্ঞানিকদের কাছে এটা খুবই আশ্চর্যজনক ব্যাপার ছিল, কারণ এর আগে কোনোদিন ব্রহ্মাণ্ডে জলের সন্ধান পাওয়া যায়নি। তাহলে এটা সহজেই বোঝা যাচ্ছে যে এই জলের ক্ষেত্রটি সেই সময় থেকেই আছে যখন ব্রহ্মাণ্ড অনেক পুরনো ছিল, যেটার থেকে প্রারম্ভিক ব্রহ্মাণ্ডে গ্যাস এবং জলীয় বাষ্পের খোঁজ পাওয়া যায়। নাসা এই বিশাল মহাসাগরের ফটো শেয়ার করেছে। কুয়াশারের জলের বিভিন্ন স্তর থেকে বৈজ্ঞানিকরা অনেক আবশ্যিক তথ্য সংগ্রহ করেছেন। যদি এই সকল টেকনিক্যাল পয়েন্ট আমরা ছেড়ে দিই, তাহলে একটা কথা তো বলতেই পারি যে আমাদের বেদ এবং বিষ্ণু পুরাণে অন্তরিক্ষে মজুদ এই ধরনের জলাশয় অর্থাৎ ক্ষীরসাগরের বর্ণনা সেই সময় থেকে দেওয়া আছে, যে সময় বাকি দুনিয়া এটা জানতই না। তাহলে ভেবে দেখুন তো যে আমাদের হিন্দু ধর্ম সবার থেকে কতটাই না এগিয়ে। সেই সময় আমাদের বেদে বিজ্ঞানের অধ্যয়ন করা হতো, ভূগোল বিজ্ঞান সব কিছু ছিল। এটাই সবথেকে বড় কারণ আমাদের প্রাচীন গ্রন্থ দ্বারা আমরা সনাতন হিন্দু বলে নিজেরা গর্ববোধ করতে পারি। যখন নাসা এই ফটো শেয়ার করে তখন সোশ্যাল মিডিয়ায় খুবই হইচই পড়ে যায়। অনেকেই মনে করতে শুরু করেন যে এটাই ভগবান বিষ্ণুর আবাসস্থল ক্ষীরসাগর, তবে অনেকেই এটা মানতে নারাজ। এটাও বলা হচ্ছে যে নাসার বৈজ্ঞানিকরা এই সমস্যা সমাধানের জন্য হিন্দু ধর্মের বিভিন্ন গ্রন্থগুলির অধ্যয়ন করা শুরু করে দিয়েছেন। তাহলে বুঝতেই পারছেন যে পরোক্ষভাবে হিন্দু ধর্ম নাসার ভিত নড়িয়ে দিয়েছে।